আমার সোনার বাংলা পুড়ে ছারখার। চট্টগ্রাম অঞ্চলে যুদ্ধের দামামা ইতিমধ্যে বেজে গেছে। একটা সংবাদের শিরোনাম আপনাদেরকে দেখাই। বাংলাদেশ ওপেন্স পোর্ট টু ইউএস ওয়ারশিপ। বাংলাদেশ তাদের বন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ কিংবা জাহাজের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এ ধরনের একটা চুক্তি খুব শীঘ্রই মার্কিনীদের সাথে বাংলাদেশের হয়ে যাবে এবং শুধুমাত্র বন্দর উন্মুক্ত করে দেবে ব্যাপারটা এরকম না। এখানে বাংলাদেশের যতগুলা বিমান বন্দর আছে সবকিছু মার্কিনীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বর্তমান সরকার সেই চুক্তির দিকে আগাচ্ছে। চমৎকার না? আপনারা কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কথা ভুলে গেছেন? করিডোর, সেন্ট মার্টিন, স্যাটেলাইট ইন্টারনেট সবকিছু আলোচনার বাইরে কেন? বিগত সরকারের সময়ে ডক্টর রেজওয়ানা মাঝে মধ্যে বলতেন, আমরা শুনতাম, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। তার মানে সবকিছু দেওয়া হয়ে গেল? হতেই পারে। একটা বিষয় মনে রাখবেন, চট্টগ্রামের পতন হলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। শতাব্দীর পর শতাব্দী ধরে চট্টগ্রামকে বলা হয় প্রাচ্যের প্রবেশদ্বার। বঙ্গোপসাগরের নীল এই জলরাশি আমাদের সমৃদ্ধির চাবিকাঠি। কিন্তু 2026 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে সেই শান্ত বন্দর এখন এক অদৃশ্য যুদ্ধের কেন্দ্রবিন্দু। আপনি চারপাশে যা দেখছেন সেসব কেবলমাত্র অর্থনৈতিক ধস নয়, সবকিছু একটা সুপরিকল্পিত জিওপলিটিক্যাল সিজ, যেটাকে ভূরাজনৈতিক ভাষায় বলা হয় অবরোধ। চট্টগ্রামের এসালম গ্রুপের পতন, ইপিজেড এর কারখানায় রহস্যময় অগ্নিকাণ্ড এবং 10 লক্ষ মানুষের চট্টগ্রাম শহর ছেড়ে চলে যাওয়া, এগুলা কি সাধারণ বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কোনো শক্তির চক্রান্তের সুনিপুণ প্রস্তুতি? বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কালো মেঘ ঘনিয়ে এসেছে, সেটা আমরা 5 আগস্টের পর বারবার আপনাদেরকে বলেছি। দেখেন, চট্টগ্রামকে অচল করতে হলে প্রথম দরকার ছিল সেখানকার অর্থনৈতিক ইঞ্জিনকে বিকল করে দেওয়া। এসালম গ্রুপ, আপনারা বিতর্ক রাখতে পারেন, এসালমকে আপনারা স্বৈরাচারের দূষর বলতে পারেন, যা কিছু বলতে পারেন, কিন্তু চট্টগ্রামে তাদের যে প্রভাব ছিল সেটা অস্বীকার করতে পারবেন না। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে পাওয়ার প্লান্ট, সব জায়গায় এসালম গ্রুপের একটা স্থান ছিল, আধিপত্য ছিল, প্রচুর লোকজন সেখানে কর্মরত ছিল। তারা কিন্তু চাকুরি হারিয়ে ফেলেছে। আইনি কিংবা রাজনৈতিক বিতর্ক যাই থাকুক না কেন, একটা বিষয় পরিষ্কার, তাদের পতন অর্থাৎ চট্টগ্রামে এসালম গ্রুপের পতনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে বিশাল একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের অর্থনৈতিক বিষয়ে এসালম গ্রুপের যে প্রভাব ছিল সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, বৃহৎ শিল্প গোষ্ঠী যখন ধসে পড়ে তখন তার সাথে জড়িয়ে থাকা হাজার হাজার ছোট সাপ্লায়ার এবং মাঝারি ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যায়। চট্টগ্রামে ঠিক একই ঘটনা ঘটেছে। এর ফলে তৈরি হয়েছে ভয়াবহ চেইন রিয়াকশন। পরিসংখ্যান যেটা বলছে, গত কয়েক মাসে প্রায় 10 লক্ষ মানুষ কর্ম হারিয়ে তল্পিতল্পা গুটিয়ে চট্টগ্রাম শহর ছেড়ে চলে গেছে। একটি জীবন্ত শহর যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, সেখান থেকে 10 লক্ষ মানুষ চলে যাওয়া, তার মানে হলো সেই শহরের প্রাণ শক্তিকে শুষে নেওয়া, ধ্বংস করা। শহর যখন জনশূন্য কিংবা অচল হয় তখন তাকে নিয়ন্ত্রণ করা যে কোনো শক্তির জন্য সহজ হয়ে যায়, যেটা পরিকল্পিতভাবে চট্টগ্রামকে করা হয়েছে। সিপিজেড অর্থাৎ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এই অঞ্চল ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম হৃৎপিণ্ড, কিন্তু সেখানে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভস্ম বানিয়ে দেওয়া হয়েছে। সকল শিল্প প্রতিষ্ঠান, শিল্প কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। গভীরভাবে একটা বিষয় খেয়াল করেন, দেখবেন এগুলো শুধুমাত্র সম্পদ ধ্বংসের জন্য করা হয়নি। এইসবের উদ্দেশ্যই ছিল বৈশ্বিক আস্থার বিনাশ ঘটানো। সেটা কিভাবে? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মাধ্যমে এই নিষ্ঠুর খেলায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, চট্টগ্রাম আর বিনিয়োগের জন্য নিরাপদ নয়। তোমরা ভুল করেও চট্টগ্রামে আর বিনিয়োগ করবা না। যার কারণে ইউনূসের আমলে কোনো বিনিয়োগ আসেনি। বিডার আশিকুর রহমান আশিক যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশে আর বিনিয়োগ আসবে না। জনাব তারেক রহমানও বাংলাদেশে আর বিনিয়োগ আনতে পারবেন না। অর্থাৎ রাষ্ট্রের অর্থনীতি বিকলাঙ্গ। পুড়ে যাওয়া প্রতিটি শিল্প কারখানার সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেছে হাজারো শ্রমিকের জীবিকা চট্টগ্রামে। আপনাদের প্রশ্ন জাগে না? বন্দর যখন অচল হয় আর উৎপাদন যখন স্থবির হয় তখন পর্দার আড়ালে লাভবান হচ্ছে কারা? নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। মিরসরাই ইকোনমিক জোন, যেটা হবার কথা ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শিল্পনগরী, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে এর নিয়ন্ত্রণ এখন ভিন্ন কৌশলে সাজানো হচ্ছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী মিরসরাই হলো চট্টগ্রামের সাথে সারা বাংলাদেশের সংযোগস্থল। বিশ্লেষকদের মতে এই জোনটি এখন একটি বাফার জোন হিসেবে ব্যবহার করার প্রস্তুতি চলছে। মার্কিনীদের বন্দর ব্যবহার করতে দেওয়া, বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া, সেটারই পূর্ব প্রস্তুতি।
মিরসরাই দখল করা মানে চট্টগ্রামকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করার চাবিকাঠি হাতে রাখা। দক্ষিণবঙ্গকে মূল ভূখণ্ড থেকে আলাদা করার জন্য এটা সব থেকে মোক্ষম জায়গা। যুদ্ধের ভাষায় যেটাকে বলা হয় কৌশলগত শ্বাসরোধ। এখানে শিল্পের বদলে যদি অস্ত্রের ঝনঝনানি কিংবা সামরিক নিয়ন্ত্রণ বাড়ে, তবে দেশের মানচিত্রের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধ্বংসের পথে, নিশ্চিতভাবে বলতেছি ধ্বংসের পথে। কিন্তু কেন এই আয়োজন, এটা তো আপনাদের জানা প্রয়োজন। আমরা জানি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সম্পদ হলো সমুদ্র পথ। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার কাছে থাকবে, সেই নিয়ন্ত্রণ করবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্য। এটার দিকে চোখ পড়েছে মার্কিনীদের। ভারত চায় তাদের সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিশ্চিত করতে, চীন চায় বিকল্প কোনো করিডোর, আর পরাশক্তিগুলো চায় এই অঞ্চলে একটি স্থায়ী সামরিক আধিপত্য। বাংলা ভাষায় যেটাকে বলা হয়, সহজ বাংলায় যেটাকে বলা হয় সামরিক ঘাঁটি। বাংলাদেশ এখন সেই গেমের দাবার ছক। চট্টগ্রামকে অচল করা ছিল এই ছকের প্রথম ধাপ। এখন বড় কয়েকটা পশ্চিমা যুদ্ধজাহাজ বন্দরে এসে পৌঁছলে এবং কৌশলগত পয়েন্টগুলোতে অবস্থান নিলে সেই দাবার চালে চেকমেট, রাজা কট। চট্টগ্রাম অচল হয়ে যাওয়া মানে পুরো বাংলাদেশ পঙ্গু হওয়া। যে 10 লক্ষ শ্রমিক চট্টগ্রাম ছেড়েছে, তারা কেবল শ্রমিক ছিল না, তারা ছিল এই অঞ্চলের পাহারাদার। সুনিপুণভাবে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই পাহারাদারদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে, ফ্যাক্টরিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে। আজ বন্দর যখন অরক্ষিত, শিল্প যখন ধ্বংসস্তূপ, আর কৌশলগত পয়েন্টগুলো যখন অন্যদের ইশারায় চলছে, তখন বুক ফেটে একটা কথাই বের হয়, হাকার বের হয়, আমার সোনার বাংলা শেষ, আমার সোনার বাংলা জ্বলে পুড়ে ছারখার। বাঙালি জাতি আজ ইতিহাসের একটা নিষ্ঠুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যারা ভূপ্রকৃতি আর ভূরাজনীতির ভাষা বুঝেন না, দিন শেষে তারা মানচিত্র হারায়। বাংলাদেশের বর্তমান সরকার সুদূর প্রসারী এই পরিকল্পনা, এই চক্রান্ত জানতে পেরেও তারা নীরব, কারণ তারা মেরুদণ্ড বর্গা দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে। হয়তো পরবর্তী প্রজন্মের জন্য আমরা রেখে যাব একটা পরাধীন সমুদ্র তট, একটা দীর্ঘশ্বাসের ইতিহাস। আমাদের পরবর্তী প্রজন্ম পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে জীবন ধারণ করবে। জনাব তারেক রহমান, আপনার প্রচুর সমালোচনা করি, প্রচন্ড গালিও দিয়েছি আপনাকে, কিন্তু দয়া করে দোহাই লাগে আমার বাংলার মানচিত্রকে, আমার বাংলার ভূখণ্ডকে রক্ষা করেন। ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কখনোই ক্ষমা করবে না যদি আপনি সবকিছু চোখের সামনে হতে দেন। অনুরোধ আপনার প্রতি, একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে, কোনো দলীয় কর্মী হিসেবে নয়, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার প্রতি আহ্বান থাকবে, এই কাজটা অন্তত পক্ষে করবেন না। মার্কিনীদের বাংলাদেশে প্রবেশ করতে দিবেন না। এ দেশটা আফগানিস্তান হয়ে যাবে, বিশ্বাস করেন, আফগানিস্তান। পারলে ভিডিওটা সবাই শেয়ার করবেন। বঙ্গোপসাগরে রণতরী, ভারত ও চীনের কপালে চিন্তার ভাঁজ, ভূ রাজনীতির নতুন সমীকরণ। গত কয়েকদিন যাবৎ এমন একটি খবর আন্তর্জাতিক বা বাইরের কিছু গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে যে বাংলাদেশ অন্যান্য চুক্তি তো করেছেই, প্রতিনিয়ত চুক্তি করছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র আর বাংলাদেশ এখন চুক্তির মধ্যে আছে। বাণিজ্য চুক্তি, বোয়িং বিমান চুক্তি, গত পরশু জ্বালানি বিষয়ে MOU স্বাক্ষরিত হয়েছে। এই গণমাধ্যমগুলো বলছে যে খুব শীঘ্রই বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক চুক্তি করতে যাচ্ছে, যে সামরিক চুক্তির আওতায় মার্কিন নৌবাহিনী বাংলাদেশে বঙ্গোপসাগরে নোঙর করবে। যার কারণে প্রশ্ন আসছে যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক বিশাল ভূমিকম্প ঘটতে যাচ্ছে নাকি? যে বঙ্গোপসাগর এতদিন ভারত আর চীনের দাপটের ক্ষেত্র ছিল, সেখানে এবার সরাসরি প্রবেশ করছে সুপার পাওয়ার আমেরিকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ এমন কিছু প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে যা এই অঞ্চলের পুরো শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। কেন মার্কিন নৌবাহিনী বাংলাদেশের বন্দরে নোঙর করতে চাইছে? কেন ভারত ও চীন এতে উদ্বিগ্ন? আর শেখ হাসিনার সেই চাঞ্চল্যকর দাবি কি সত্য হতে যাচ্ছে? আপনারা জানেন শেখ হাসিনা কি দাবি করেছিলেন, মার্কিন অবস্থান নিয়ে কি বলেছিলেন। চলুন আমরা আলাপটা শুরু করি। সাম্প্রতিক ঘটনাবলী বলছে যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই চুক্তির ফলে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো এখন সরাসরি বঙ্গোপসাগরে মোতায়েন করা যাবে। কিন্তু তারা সেখানে আসলে কি করবে?
চুক্তি অনুযায়ী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশের বন্দর অবাধে ব্যবহার করবার সুযোগ পাবে, বিশেষ করে রক্ষণাবেক্ষণ, জ্বালানি সংগ্রহ এবং রসদ সরবরাহের জন্য চট্টগ্রাম এবং মাতারবাড়ি বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, হঠাৎ কেন এই ঘনিষ্ঠতা? আপনারা জানেন, মাত্র কয়েকদিন আগে, আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, আজকে 16ই মে, গত 5 থেকে 7 মে 2026 তারিখে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের ইউএসটিআর এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। সেখানে তারা দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সেই রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা এআরটি, যেটি ফেব্রুয়ারি 9 তারিখে স্বাক্ষরিত হয়েছিল, সেই এআরটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে। এটি কেবল সামরিক চুক্তি নয়, এর পেছনে রয়েছে বিশাল অর্থনৈতিক স্বার্থ। এই খবরটি ভারতের জন্য কেন মাথা ব্যথার কারণ? কারণ ভারত ঐতিহাসিকভাবেই বঙ্গোপসাগরে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। ভারতের বিশাল উপকূল রেখা এবং সেখানে একটি পারমাণবিক সাবমেরিন ঘাঁটি সহ অসংখ্য নৌঘাঁটি রয়েছে। ঐতিহাসিকভাবে বাংলাদেশের নৌবাহিনীর সাথে ভারতের একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু এখন আমেরিকার প্রবেশ এই সম্পর্ক উলটপালট করে দিচ্ছে। অন্যদিকে চীনের কথা ভাবুন। বাংলাদেশের সামরিক সরঞ্জামের প্রায় 70% আসে চীন থেকে। বন্দর অবকাঠামো উন্নয়নেও চীনের বিশাল বিনিয়োগ রয়েছে। এখন আমেরিকা যদি বাংলাদেশে ঘাঁটি বা লজিস্টিক্স সাপোর্ট পায়, তবে চীনের স্ট্রিং অফ পার্লস নীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়বে। কয়েক দশক ধরে বঙ্গোপসাগর বড় কোনো নৌ প্রতিযোগিতা বা সংঘাত থেকে দূরে ছিল, কিন্তু এখন পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। অনেকে ভাবছেন, এটি কি শুধু যুদ্ধের প্রস্তুতি? না, গত ফেব্রুয়ারিতে চূড়ান্ত হওয়া একটি চুক্তিতে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু আদান প্রদানের বিষয় স্বাক্ষরিত হয়েছে। এই স্বাক্ষরিত চুক্তির মধ্যে বাংলাদেশের স্বার্থ লঙ্ঘিত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করা হয়েছে। এটি একটি দীর্ঘমেয়াদী 15 বছরের পরিকল্পনার অংশ। এই চুক্তির ফলে বাংলাদেশ আমেরিকা থেকে আরো বেশি প্রতিরক্ষা সরঞ্জাম, কৃষি পণ্য এবং রাসায়নিক আমদানি করবে, অর্থাৎ ব্যবসা এবং প্রতিরক্ষা এই দুটোকে একই সুতোয় গেঁথেছে ওয়াশিংটন। এই আলোচনাটির গভীরে যেতে হলে আমাদের বারবার ফিরতে হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই। শেখ হাসিনার একটি দাবি মনে করতেই হবে। তিনি দাবি করেছিলেন আমেরিকা তাকে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি করার জন্য চাপ দিচ্ছিল। তার ভাষ্যমতে এই দ্বীপে ঘাঁটি করতে না দেওয়ার কারণেই তাকে ক্ষমতা থেকে সরতে হয়েছে। যদিও আমেরিকা এই দাবিকে বরাবরই মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, তবে বর্তমান চুক্তিগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সেন্ট মার্টিন না হলেও বাংলাদেশের মূল ভূখণ্ডের বন্দরগুলো ব্যবহার করে আমেরিকা ঠিকই ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের লক্ষ্য পূরণ করছে। বঙ্গোপসাগর এখন আর কেবল মাছ ধরার বা সাধারণ বাণিজ্যের জায়গা নয়, এটি এখন বিশ্ব শক্তির দাবার বোর্ড। ভারত, চীন এবং আমেরিকা তিনটি পক্ষই এখন বাংলাদেশকে ঘিরে তাদের চাল দিচ্ছে। এই চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে কি গতি আনবে সেটি বড় প্রশ্ন। ভূ রাজনৈতিক চাপে বাংলাদেশ কতটা ভারসাম্য রাখতে পারবে সেটাই এখন দেখার বিষয়। আমেরিকার এই উপস্থিতি কি দক্ষিণ এশিয়ায় শান্তি আনবে নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করবে? দর্শক, একটা কথা মাথায় রাখুন, সেই 40-50 দশক থেকে মধ্যপ্রাচ্যে আমেরিকা যে অবস্থান নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যে কি আছে, শান্তি আছে না অশান্তি আছে আপনারা জানেন। মধ্যপ্রাচ্যের আজকের অবস্থা কি? মধ্যপ্রাচ্য মাঝে মাঝে উত্তপ্ত হয়ে ওঠে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই অঞ্চলেও তাদের কমপক্ষে 6 দশকের প্রচেষ্টা যে আমাদের এই অঞ্চলে একটা অবস্থান নেবে দক্ষিণ এশিয়ায়, 6 দশক পারেনি। কিন্তু সেই পাকিস্তান আমলে বাংলাদেশের সেন্ট মার্টিন একদম কনফার্ম করে ফেলেছিল, কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ায় সেটি আর চান্স পায়নি। বঙ্গবন্ধু যে 3.5 বছর ক্ষমতায় ছিলেন তার কাছে চান্স পায়নি।
নাকচ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। জিয়াউর রহমান এসে এগ্রি করেছিলেন, সম্মত হয়েছিলেন। পেপার পত্রিকার কাটিং আপনারা যদি দেখেন, আমি কথা বলেছি এটি নিয়ে, তো তাহলে দেখবেন যে জিয়াউর রহমানও সম্মত হয়েছিলেন এবং তিনি মারা যাওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি। এরপর থেকে ঝুলে আছে আছে আছে। আজকে সেই জিয়াউর রহমানের সন্তানই ক্ষমতায়, তারেক রহমান। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও সুযোগ পেয়েছে, চান্স পেয়েছে। আওয়ামী লীগকে পতন করার পর থেকে চান্স পেয়েছে। ইউনূস দিয়ে শুরু, আর ইউনূসের ধারাবাহিক সরকার তারেক রহমান সরকার। তো যার কারণে আজকে তারা মনে করছে এটা সহজেই বাস্তবায়ন করা সম্ভব এবং অতি দ্রুততার সাথে। দেখুন নানা রকম চুক্তি হচ্ছে, কিন্তু এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অবস্থান নিশ্চিত করবে। আমরা আর একটা সংঘাতপূর্ণ মধ্যপ্রাচ্য হতে যাচ্ছি কিনা, এই প্রশ্নটা আপনি করুন, আমি করি। আপনি বোঝার চেষ্টা করুন, যারা একটু বোঝেন বোঝার চেষ্টা করুন এবং আপনার বাংলাদেশের আপামর জনগণকে বোঝান। এখান থেকে যদি মুক্তি না পান তাহলে খবর আছে, আমি এইভাবে বলবো খবর আছে। আজকে আমি একটি উদাহরণ দিয়ে আলাপটা শেষ করতে চাই। এই যে ইরান যে সংঘাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, তাদের রেঞ্জের মধ্যে থাকা যে দেশগুলো আছে, ইসরায়েল বলেন, সৌদি আরব বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন বা বিভিন্ন কাতার বলেন, সব জায়গাগুলো কিন্তু সব দেশগুলো হামলার শিকার হয়েছে। প্রতিশোধ হিসেবে ইরান এগুলোতে হামলা করেছে। আজকে যদি বাংলাদেশে একটা সামরিক ঘাঁটি থাকতো, আপনি ঢাকা শহরও কিন্তু হামলার শিকার হতেন। বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘাঁটি থেকে ইরান হামলা করছে, আপনি কিন্তু রক্ষা পাবেন না। তো আজকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র এখানে অবস্থান নিতে পারে, আপনার আগামী, আমার আগামী, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আগামী কি হবে একবার চিন্তা করুন। কাজেই একটু চিন্তা করতে বলবো, চিন্তা করুন এবং চিন্তাটাকে প্রসারিত করুন। এই বলেই এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।